একটি ভদ্রস্থ মেয়ে, সে সুখে শান্তিতে সংসার করছিল, কিন্তু হঠাৎ সে পতিতাবৃত্তি কেন করতে গেল? তার জীবনে কি এমন ঘটেছিল যার জন্য তাকে পতিতা হতে হলো? তো আজকের গল্পটি একটু অন্য স্বাদের। গল্পটি সম্পূর্ণই প্রাপ্তবয়স্কদের জন্য, আর দেখতে চাইলে নিজের দায়িত্বে দেখো। তো গল্পে যাওয়া যাক, চলো। তো গল্পের শুরুতেই একটা মেয়েকে দেখতে পাই। সে অনেকটা অগোছালো, সে অস্বাভাবিকভাবে হাঁটছিল। মেয়েটি ছিল বিবাহিত। তারপরে সে একটা ছুরি কেনে এবং একটি লোকের কাছে গিয়ে বলে, ছুরিটি ধার দিয়ে দাও। লোকটি বলে, মা, ছুরি তো নতুন, এ তো ধার আছে। মেয়েটি বলে, থাক, আরো ধার দাও। তারপরে সে বাড়ি আসে। তখন সন্ধে হয়ে গেছিল এবং সে দরজা খুলতেই দেখতে পাই দুজন, মানে স্বামী স্ত্রী, তারা তাদের কাজে লিপ্ত। মানে বুঝতেই পারছো। তো এই মেয়েটি চুপিসারে তাদের খাটের নিচে চলে যায় আর এরা ওপরে তাদের কাজ করছে। তো এরপরে মেয়েটি খাটের তলা দিয়ে চাকু ঠুকিয়ে দেয় এবং ওই লোকটির পিঠে এফোর ওপর হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। তো এখানেই সিন কাট হয়ে যায়। এই ঘটনাক্রমের পিছনে একটা বড় কারণ আছে। তো সেই গল্পটি জানতে আমাদের 2 বছর পিছনে যেতে হবে। তো এখানে একটা লোককে দেখতে পাই, এর নাম কামাল। এরা আসলে পার্টি করে, এদের পাওয়ার আছে। আর এর সঙ্গে কাজ করে একটি ছেলে, এর নাম শিমুল। তো এরা একদিন মন্দিরে আসে। কামাল শিমুলকে বলে, একটা সিগারেট নিয়ে আয়। তো শিমুল চলে যায়। তো কামাল এখানে একটা মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম নীলা। মেয়েটিকে দেখে কামালের মনে তো তাকে ভোগ করার নেশা উদ্রেক হয়। তবে কামাল কিন্তু বিবাহিত। তখন কামালের লোকেরা বলে, মেয়েটির নাম নীলা, ও একটি অন্য জাতের ছেলের সঙ্গে প্রেম করে, আর আপনি যদি ওকে ভোগ করতে চান তাহলে শিমুলের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিন। ওর স্ত্রী হিসাবে থাকবে কিন্তু ভোগ করবে না আপনি। তো একটু পরেই সিগারেট নিয়ে শিমুল আসে। তো কামাল শিমুলকে বলে, শক্তিকে মেরে ফেলে দে। সে সঙ্গে সঙ্গে একটা দা বার করে মারতে যায়। কামাল বলে, আরে থাম থাম, মারতে হবে না। আসলে কামাল দেখছিল শিমুল তার কথা কতটা শোনে। তো আমরা বুঝতে পারি যে শিমুল কামালের অন্ধভক্ত। সে কামালের জন্য সবকিছুই করতে পারে, মৃত্যুবরণও পর্যন্ত করতে পারে। তো কামাল বলে, চল শিমুল, তোর বিয়ে দেবো, রাতে মেয়ের বাবার কাছে যাব। তো এইদিকে নীলার প্রেমিককে দেখতে পাই। এদের আসলে অনেক দিনের সম্পর্ক, তবে ছেলেটি অন্য জাতের। তো রাতের বেলা নীলার বাবাকে কামালের বাড়িতে আনা হয় আর কামাল বলে, আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে আমি দেখেছি। নীলার বাবা বলে, আমার মেয়ে তো অন্য একটা ছেলেকে ভালোবাসে আর ছেলেটাও ভালো, ওর সঙ্গে ওর বিয়ে ঠিক করেছি আমি। কামাল বলে, কিন্তু সে তো অন্য জাতের ছেলে, আর আমাদের গ্রামে তো একটা নিয়ম আছে, সম্মান আছে। এইভাবে অন্য জাতের ছেলের সঙ্গে আপনি বিয়ে দিয়ে দেবেন? আজ আপনি অন্য জাতের ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, এবারে কালকে আপনাকে দেখি গ্রামের আরো 5টা মানুষ করবে, তখন তো গ্রামের নাম উচ্ছন্নে যাবে। তখন নীলার বাবা তো একটু থতমত খেয়ে যায়। তখন কামাল বলে, চিন্তা করবেন না, আপনার মেয়ের জন্য আমি এই শিমুলকে ঠিক করেছি, এ খুব ভালো ছেলে আর আমাদের জাতেরই। আর ইতিমধ্যে নীলার বাবাকে এরা পানীয় খাওয়াচ্ছিল আর কামালের লোকেরা নীলার বাবাকে ভালো রকম ভাবেই ব্রেন ওয়াশ করে। তো এদের কনভারসেশন চলতে চলতে একটা সময় নীলার বাবা রাজিও হয়ে যায়। তো এর পরের সিনে দেখতে পাই নীলার বাবা নীলাকে বলছে, তুই ওই ছেলেটাকে ভুলে যা, কারণ ও অন্য জাতের, এ সমাজ মেনে নেবে না। নীলা বলে, না বাবা, আমি পারবো না, আমি একে ভালোবাসি। তখন নীলার বাবা বলে, আমি ওদের কথা দিয়ে এসছি, আমার তো একটা মান সম্মান আছে, তোকে শিমুলকেই বিয়ে করতে হবে। তো নীলা তার প্রেমিকের ছবি দেখতে দেখতে কাঁদতে কাঁদতে তার বাবাকে বলে, হ্যাঁ, আমি তোমার কথাই রাজি বাবা। তো এখানে সিন কাট হয়। এরপরে 1 বছর পরের সিন দেখতে পাই। তো দেখতে পাই একটা লরি আসছে আর তাদের রাস্তার সামনে কিছু মেয়েরা তাদের মুখে টর্চ লাইট মেরে আঙুল দিয়ে তাদের রেট বলছে। 2টা আঙুল 200 টাকা, 3টে আঙুল 300 টাকা, এরকম ব্যাপার। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি, এরা আসলে পতিতা মেয়ে আর রাতের বেলা লরি চলে আর এরা মুখে টর্চ লাইট ও আঙুলের রেট দেখিয়ে লরির ড্রাইভারদের নিয়ে আয় করে। এটাই হচ্ছে এদের ব্যবসা। তো সেই রকমই একটি মেয়ে, এর নাম কবিতা, এও প্রতি রাতে এখানে দাঁড়িয়ে থাকে এবং যে ছেলে তাকে পছন্দ করে তাকে নিয়ে রুমে আসে এবং তারপরে হ্যাঁ সেটাই করে। এইভাবেই তার দিন চলছে। তো এরপরে কবিতা একদিন তার গ্রামে আসে। তার ছোটবেলাকার স্কুল দেখে তার বুকটা হু হু করে ওঠে, কারণ সে একজন খুব ভালো ছাত্রী ছিল আর তার কাছে কোনো ছেলে ঘেঁষতে ভয় পেত। আর এখন তার জীবন কি হয়ে উঠেছে, তার এখন নিজের ওপরই থুতু মারতে ইচ্ছা করে। তো সে বাড়িতে আসে। এখানে কবিতার বাবাকে দেখতে পাই, সে খুব অসুস্থ, তার কাজ করারও শক্তি নেই। আর কবিতা তার মাকে কিছু বাজার টাকা পয়সা দেয় আর কবিতাই আসলে সংসারটা চালায়। কবিতার মা কবিতার পিঠে একটা আঁচড়ের দাগ দেখতে পায়। আসলে কিছু পুরুষ আছে, এদেরকে মেয়ে বলে মানে না, টাকা দিয়েছি মানে পশুর মতো আচরণ করে, আর তার ফলস্বরূপ এই দাগ। তো এখানে সিন কাট হয় আর বালাম নামে একজনকে দেখতে পাই, সে এই গুদমে কাজ করে। আর এই যে তার বন্ধু চণ্ডী, তো চণ্ডী বালামকে বিয়ে করতে বলে, কিন্তু বালামের কোনো মেয়েই পছন্দ হয় না।
মানে তার মন মতো লাগে না আর কি। তো একদিন বালাম বাসে করে কোথাও একটা যাচ্ছে, আর বাসের মধ্যে আমরা নীলাকে দেখতে পাই। হ্যাঁ, এটা সেই নীলা। তো বাসের মধ্যেও একটি লোক নীলার পিছনে থাকা মহিলাকে বারবার খারাপভাবে টাচ করতে থাকে। তো নীলা ওই মহিলাটিকে তার আগে দিয়ে দেয় এবং সেই মহিলার জায়গায় সে দাঁড়ায়। এইবারে লোকটি তার সঙ্গে অসভ্যতামি করতে থাকে। এইদিকে সিটে বালাম বসে সবই দেখছিল। তো নীলা লোকটিকে ফট করে বলে বসে, হ্যাঁ যা করার করে নিন, আমি তো পরের স্টপেই নেমে যাবো। তো নীলার আকস্মিক এইরকম কথায় লোকটি একটু থতমত খেয়ে যায়, লজ্জাও পেয়ে যায় এবং সে সরে যায়। তো নীলার এইভাবে ব্যাপারটা হ্যান্ডেল করায় বালাম তার উপরে পুরো ফিদা হয়ে যায়। তো বালাম এরপর থেকে নীলাকে ফলো করতে থাকে। নীলা যে সময় বাসে ওঠে সেই সময় সে দাঁড়িয়ে থাকে। নীলা যেখানে যায় সেখানে সে ফলো করতে থাকে। মানে এতদিন পরে সে মনের একটা মানুষ পেয়েছে, সে নীলাকে ভালোবেসে ফেলেছে। তো এরপরে পতিতালয়ের সিন দেখতে পাই। এই যে মহিলাটি হচ্ছে এখানকার হেড, এ সবাই দিদি বলে সম্বোধন করে এনাকে। তো একজন এসে বলে, দিদি শেঠজির কাছে রোজাকে পাঠাই। তো দিদি বলে, না পাঠাতে হবে না, সকালেই এসছে, ক্লান্ত হবে, থাক, তুই নর্মদাকে পাঠিয়ে দে। তো একটি মহিলা বলে, দিদি নর্মদার পিরিয়ড হয়ে গেছে। এটা শুনে দিদি বলে, কি? এবং সে নর্মদাকে ডাকে আর বলে, তুই মিথ্যে বলছিস কেন? সবে 22 দিন হয়েছে, তুই আমার কাছে মিথ্যে বলবি? যা আগে। সবার হিসেব আমার মনে থাকে। মানে আমরা বুঝতে পারছি এই দিদির একটা বিশাল ব্যাপারই আছে। তো এদিকে বালামের হাবভাব দেখে চণ্ডী বুঝতে পারে বালাম প্রেমে পড়েছে এবং চণ্ডী বালামকে মেয়েটির কথা জিজ্ঞাসা করে। তো বালাম বলে ও 11টার সময় বাস স্টপে দাঁড়িয়ে থাকে। চণ্ডী বলে, ঠিক আছে চল, একেবারে বিয়ে দিয়েই নিয়ে আসবো। তো এরপরে চণ্ডী আর বালাম বাইকে করে বেরিয়ে পড়ে। আর এইদিকে নীলাকে বাজারে দেখতে পায়, সে কিছু কেনাকাটা করছে। আর পাশে একটা হসপিটাল ছিল, সেখান থেকে কালাম বাইরে আসে। এটা দেখে নীলা ভয় পেয়ে যায় এবং সে তড়িঘড়ি করে বাসে উঠে পড়ে। তো বালাম ছুটে এসে তার বন্ধুকে বলে, দেখলে ওই তাড়াতাড়ি বাসে উঠে গেল ওই মেয়েটা। চণ্ডী বলে, হ্যাঁ দেখলাম, পিছন থেকে, হেভি ফিগার কিন্তু। বালাম বলে, এই কি বলছো? চণ্ডী বলে, আরে আমি বাসের ফিগারের কথা বলছি। তো পরের দিন আবার বালাম আর চণ্ডী এসে অপেক্ষা করতে থাকে। চণ্ডী বলে, তুই দাঁড়া, আমি একটা সিগারেট খেয়ে আসি। বলে সে বাজারের দিকে যায় এবং সেখানে নীলা ছিল। তো চণ্ডী নীলার সঙ্গে কথা বলতে থাকে। আসলে চণ্ডী নীলাকে আগে থাকতেই চেনে, এটা আবার বালাম জানতো না। তো এদের দুজনের কথা বলতে বালাম দেখে ফেলে। তো এরপরে সেখান থেকে নীলা চলে গেলে চণ্ডী বালামের কাছে এসে বলে, কই তোর সেই গার্লফ্রেন্ড এখন আসলো না? বালাম বলে, তুমি যার সঙ্গে কথা বলছিলে ওখানে, ওই মেয়েটাই তো। এটা শুনে চণ্ডীর মুখ যেন ফ্যাকাশে হয়ে যায়। চণ্ডী বলে, ওকে ভালোবাসতে হবে না, ও বাদ দে, অন্য মেয়ে দেখ। বালাম বলে, কেন? ওকেই আমার ভালো লেগেছে, আমি ওকে ভালোবেসে ফেলেছি। চণ্ডী বলে, না ও হবে না, ব্যাস, ওকে আমার পছন্দ না। বালাম বলে, তোমার পছন্দ কি? আমার তো ভালো লেগেছে। চণ্ডী বলে, অন্য মেয়ে দেখ, বলে সেখান থেকে সে চলে যায়। তো এরপরে বালাম কাজে এসে মন খারাপ করে বসে থাকে। তার মামা বলে, কি হয়েছে তোর? তো বালাম সব সত্যি বলে যে মেয়েটাকে পছন্দ হয়েছে সেটা আবার চণ্ডীর পছন্দ না। চণ্ডী চেনে কিন্তু ঠিক করিয়ে দেবে না। তো মামা এসে চণ্ডীকে বলে, ওই বালাম কাকে ভালোবাসে তাকে তো তুই চিনিস, তাহলে ঠিক করিয়ে দে। চণ্ডী আবারও রেগে গিয়ে বলে, ও মেয়ে হবে না। তো এরা দুজন মিলে চণ্ডীকে জোর করতে থাকায় চণ্ডী বলে, ঠিক আছে, ওর সঙ্গে আমি কথা বলার ব্যবস্থা করিয়ে দেবো, কিন্তু দিনে নয়, রাতে। এরা অবাক হয়, বলে, রাতে কেন? চণ্ডী বলে, রাতেই হবে, ও রাতেই সবার সঙ্গে কথা বলে। আজকে লরি নিয়ে যখন খালাসি করতে যাব আমার সঙ্গে যাবে। তো রাতের বেলা এরা বেরোয় এবং একটা জায়গায় আসার পরে তারা দেখতে পায় রাস্তার দুই ধারে কিছু মেয়ে মুখে টর্চ লাইট মেরে তাদের দৃষ্টি আকর্ষণ করছে। আসলে এরা পতিতা, আগেই দেখেছি। তো বালাম সেখানে নীলাকে দেখতে পেয়ে চমকে ওঠে। চণ্ডী বলে, যা তোর নীলার কাছে যা। বালাম তো পুরোই শকড। সে আস্তে আস্তে নীলার কাছে যায়। তো নীলা তার হাত ধরে একটা ঘরে নিয়ে আসে এবং বালামকে খাটে বসায় আর নীলা তার আঁচলটি ফেলে দেয় আর বালামের দিকে তাকিয়ে বলে, তুমি খুলবে নাকি? অনেকে তো আবার নিজে খুলতেই পছন্দ করে। বালাম বলে, না না, ছিছি, বলে সে নীলার আঁচলটি তুলে দেয়। নীলা বলে, কি আমাকে পছন্দ হয়নি? এই নাও তোমার টাকা ধরো। বালাম বলে, না না, টাকাটা তুমি রেখে দাও। নীলা বলে, তোমার সঙ্গে শোবার দাম ছিল এটা, তুমি রাখো, বলে সে চলে যায়। তো এরপরে বালামরা ফিরে আসে। এবারে চণ্ডী আর তার মামা হাসাহাসি করতে থাকে যে ভালোবাসা মিটে গেছে তো, কিন্তু বালাম মন খারাপ করে বসে থাকে। চণ্ডী বলে, দেখ তুই ওর সঙ্গে একবার শুয়ে নে, ভালোবাসা এমনি চলে যাবে, তারপর দেখবি। বালাম এইবারে খুব রেগে যায় এবং সে একটা চড়ও মেরে বসে আর বলে, এটা মনের ব্যাপার, তোমরা কি করে বুঝবে, বলেছে সেখান থেকে চলে যায়। তো এর কিছুদিন পরে বালাম আবার আসে। কবিতা আর নীলা পাশাপাশি দাঁড়িয়েছিল। বালাম এসে কবিতাকে যেতে বলে। কবিতা কতকটা অবাক হয়। সে নীলাকে বলে, এই আমাকে যেতে বলছে কেন? নীলা বলে, যা তুই। তো বালাম এইবারে কবিতার সঙ্গে রুমে আসে। কবিতা বালামকে বলে, কি ব্যাপার, আজকে আমাকে হঠাৎ পছন্দ করলে? যাই হোক, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ফার্স্ট টাইম, তাই এরকম চুপচাপ বসে আছো কেন? অন্য কেউ হলে তো কাপড় ছিঁড়তে শুরু করে দিত। বালাম বলে, আমি নিরামিষই। কবিতা বলে, হ্যাঁ, মায়ের দুধ তো গাছ থেকে আসে, তাই না? সবাই মাংসাশী। বালাম কবিতাকে টাকা দিতে চায়। কবিতা বলে, না, আমি কাজ না করে টাকা নিই না। বালাম বলে, আচ্ছা ঠিক আছে, ওই মেয়েটা কি করে ব্যবসায় আসলো বলতে পারবে? মানে ওই নীলা।
কবিতা বলে তুমি সাংবাদিক নাকি, তুমি ওর গল্প শুনতে এসছো এখানে? তো সেখানে হঠাৎ ওখানকার লোকেরা চলে আসে আর বলে কি রে, কি ব্যাপার? কবিতা বলে কাস্টমার নীলার ব্যাপারে জানতে চাচ্ছে। তো লোকগুলি বলে তুই যা, আমরা কথা বলে নিচ্ছি। তো লোকটি বালামকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, লজ্জা পাও নাকি? আসো আর চলে যাও। আর কি তোমার ভালোবাসা হয়েছে নাকি? ওসব বাদ দাও, এখানে সবাই যা করতে আসে তা করতে পারলে করো, না হলে আর এসো না। কিন্তু বালাম নীলাকে খুব ভালোবেসে ফেলেছে, সে নীলার ব্যাপারে জানতেই চায়। ওই জন্য সে নীলাকে পিছু করতে করতে নীলারা যেখানে থাকে আর কি সেখানে চলে আসে। তো নীলা বালামকে এখানে দেখে অধৈর্য হয়ে যায়। নীলা গিয়ে বলে তুমি এখানে কেন আসো, তোমার মনে যা আছে ওসব ভুলে যাও। কিন্তু বালাম নীলাকে বলে আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি, তুমি এই ব্যবসায় আসলে কি করে আমাকে প্লিজ বলো। নীলা প্রথমটাই বলতে চায় না, পরবর্তীতে সে বলে। নীলা বলে আমি অন্যান্য মেয়েদের মতো সাধারণ জীবনযাপনই করছিলাম, আমার একটা প্রেমিক ছিল, তার সঙ্গে আমার বিয়ে ঠিকও হয়েছিল, আমার বাবাও রাজি ছিল। কিন্তু কিছু লোক আমার বাবার ব্রেন ওয়াশ করে এবং ছেলেটা অন্য জাতের হওয়ায় তার সঙ্গে আমার আর বিয়ে হয় না। শিমুল নামে একটা ছেলের সঙ্গে আমার বিয়ে হয়। তো যাই হোক, আমি মানিয়ে নিয়েছিলাম, কারণ বিয়ে যেহেতু হয়ে গেছে আমাকে তো সংসার করতেই হবে, তাই অতীত ভুলে ভালোভাবেই আমি সংসার করছিলাম। তো আমার স্বামী শিমুলও আমাকে খুব ভালোবাসতো, তো আমাদের সংসার সুখে শান্তিতেই চলছিল। তো একদিন কামাল শিমুলকে নেমন্তন্ন করে তাদের বাড়িতে, তো শিমুলরা সেখানে যায়। তো এই কথায় সে কথায় কামাল শিমুলকে বলে আমার সবকিছুই তো তোর, যখন যা প্রয়োজন পড়ে আমায় বলবি, আর তার বিনিময়ে তোর বউকে আমার কাছে একটু পাঠাস। এটা শুনে এরা দুজনাই চমকে যায়। শিমুল বলে দাদা তুমি এটা কি বলছো? কামাল বলে এই জন্যই তো নীলার সঙ্গে তোর বিয়ে দিয়েছি। এবং এক দু কথায় তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায় এবং তাদের মধ্যে এখানে মারপিটও বেঁধে যায়। হ্যাঁ, শিমুল যতই খারাপ সঙ্গে মিশুক না কেন, নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দেওয়া এটা তো কেউই পারবে না। তো নীলাও কামালকে অনেক অপমান করে এবং তারা সেখান থেকে চলে যায়। তো এর পরের দিন যখন শিমুল কাজে বেরোচ্ছিল, হঠাৎই তার বুকের যন্ত্রণা শুরু হয়ে যায়। নীলা ঘরোয়া অনেক চেষ্টা করে সুস্থ করার, কিন্তু হয় না যখনই, তখন সে গ্রামের লোক ডেকে তাকে হসপিটালে নিয়ে যায়। তো অতঃপর ডাক্তার এসে নীলাকে বলে পেশেন্টের এক্ষুনি অপারেশন করতে হবে, তার জন্য এখনই 20,000 টাকা জমা দিতে হবে, আর এই ওষুধগুলো নিয়ে এসো তাড়াতাড়ি। কিন্তু নীলাদের কাছে তো অত টাকা নেই। তো যেটুকু টাকা ছিল আর তার অলংকারগুলো বিক্রি করে আর কিছু টাকা ধার নিয়ে টাকাগুলি সঠিক সময়ে জমা করে দেয়। কিন্তু ডাক্তার আবার ওষুধ লেখে, কিন্তু এইবারে নীলার কাছে আর কোনো টাকাই নেই। তো নীলা বাড়ি এসে তার চেনাশোনা পাড়া প্রতিবেশী সবার কাছেই টাকা চায়, কিন্তু কেউই দেয় না। এটাই হয়ে থাকে, বিপদে পড়লে কাউকেই হাতরে পাওয়া যায় না। তো শিমুলকে বাড়ি আনা হয় ঠিকই, কিন্তু টাকা তো প্রয়োজন। নীলা অনেক চিন্তায় পড়ে যায়, কারণ টাকা জোগাড় করতে না পারলে তার স্বামী বাঁচবে না। এইদিকে শিমুলও বুঝতে পারে তাদের তো টাকাই নেই, সুতরাং তার এইভাবে বিছানা সজ্জা হয়ে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এইসব টেনশন করতে করতে শিমুল আর নিজের মধ্যে থাকে না, সে গলায় ফাঁস দিতে যায়। আর তখনই সেখানে নীলা চলে আসে আর বলে তুমি এটা কি করতে যাচ্ছ, আমাকে একা রেখে এইভাবে চলে যাবে? শিমুল বলে আমাদের টাকা নেই, আমি আর বাঁচবো না, আর তুমি টাকা কোথায় পাবে? তার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। নীলা বলে ঠিক টাকা জোগাড় হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এবং এখানে দুজনের মধ্যে একটা ইমোশনাল সিন দেখতে পাই। তো নীলা বলে আমি তোমাকে বাঁচাবোই, আমি যাই হোক ছোটখাটো কাজ করে নেব, শুধু তুমি নিজের মনে জোর রাখো। তো নীলা এইবারে কবিতার কাছে আসে। কবিতা অ্যাকচুয়ালি নীলার বান্ধবী। তো নীলা বলে আমি কুলির কাজ করব, একটু যোগাযোগ করে দে। কবিতা বলে কুলির কাজ করে দিনে ক টাকা হবে? হ্যাঁ, ওতে না তোমার সংসার চলবে, না তুমি স্বামীকে বাঁচাতে পারবে, তুমি সব দিক দিয়েই শেষ হয়ে যাবে। তোমার মতো আমারও পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিল, ওই জন্য পেট চালানোর তাগিদে আমার এই পথে আসতে হয়েছে। আর তোমার স্বামীকে বাঁচাতে গেলে অনেক টাকার প্রয়োজন, সুতরাং তুমিও আমার লাইনে আসতে পারো। মানে নীলাকেও পতিতা হতে বলছে। কবিতা বলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি না, আমি তোমাকে জাস্ট বললাম, সিদ্ধান্ত তোমার। তো নীলা দোটানায় পড়ে, সে কি করবে ভেবে পাচ্ছে না। তো অবশেষে সে কবিতার হাত ধরে। তো নীলা কবিতার সঙ্গে পতিতালয়ে আসে। নীলা কিন্তু সত্যিই তার স্বামীকে বাঁচানোর জন্য এই পথে এসছে, কোনো শখ মেটানোর জন্য নয়। তো কবিতা ওখানকার দিদির সঙ্গে নীলার কথা বলে। তো দিদি নীলাকে সাজিয়ে দিতে বলে এবং তারপরে দিদি নীলাকে অনেক নিয়ম কানুন বুঝিয়ে দেয় যে কিভাবে কাস্টমারকে খুশি করতে হবে, কিভাবে ধরে রাখতে হবে, আরো ভিতরের অন্যান্য ব্যাপার সব বুঝিয়ে দেয়। তো নীলার সঙ্গে এক বড়লোক ব্যবসায়ীর ফুল নাইটের জন্য ডিল হয়। তো নীলা এইবারে সেই লোকটির বাড়িতে আসে। নীলার খুবই অস্বস্তি হচ্ছে, কারণ এই পর পুরুষের সঙ্গে সে প্রথমবার। অগত্যা তাকে তো কাজ করতেই হবে। তো নীলা অ্যাকচুয়ালি লাশের মতোই শুয়ে আছে এবং তার চোখ দিয়ে অনবরত জল বেরিয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পরেই নীলার মনে হয় তার স্বামীকে তো 2 ঘন্টা অন্তর ওষুধ খাওয়ানোর কথা আছে, তাকে তো বাড়ি ফিরতেই হবে। তো নীলা লোকটিকে বলে আমাকে 10 মিনিট সময় দেবেন, আমি যাবো আর আসবো। লোকটি বলে তোকে তো ফুল লাইটের জন্য নিয়েছি, তাহলে চলে যাচ্ছিস কেন? নীলা বলে আমার খুব দরকার, আমাকে একটু যেতে দিন, আমি চলে আসবো, কথা দিচ্ছি। তো লোকটি বলে ঠিক আছে। তো নীলা তড়িঘড়ি করে বাড়ি আসে এবং তার স্বামীকে ওষুধ খাওয়ায় এবং তারপরে সে আবার লোকটির কাছে চলে যায়। লোকটি বলে বাহ, সত্যি এসেছিস, আমি তো ভাবলাম আর আসবি না। তো নীলা এইবারে লোকটির সঙ্গে সারা রাতই থাকে। তো নীলা এখান থেকে একটা ভালো রকম টাকা পায়। তো পরের দিন নীলা তার স্বামীকে আবার হসপিটালে নিয়ে আসে এবং সেখানে চেক আপ করিয়ে আবার খানিকটা ওষুধ লেখে। তো নীলা ওষুধ কিনতে গিয়ে
গিয়ে দেখে তার 700 টাকা মতো শর্ট পড়ছে। তখন কবিতাই সেই টাকাটা দিয়ে দেয়। তো নীলা এইবারে বুঝতে পারে তার ওই পতিতার রাস্তায় বেছে নিতে হবে, নয়তো তার স্বামীকে সে বাঁচাতে পারবে না, কারণ প্রতিবারে এত টাকার ঔষধ তাকে তো কিনতেই হবে। তো কবিতার সঙ্গে নীলা এইবারে সেই রাস্তায় আসে রাতের বেলা, মানে ওই টর্চ লাইট মেরে লরির লোকেদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তো কবিতা নীলাকে সব শিখিয়ে দেয় যে যখনই লরি আসবে এই টর্চ লাইটটি লরির দিকে মারবে, তারপরে নিজের মুখে ও সারা গায়ে মেরে নিজেকে দেখাবে, তারপরে আঙুল দিয়ে 200-300 এরকম ভাবে রেট দেখাবে। ওদের পছন্দ হলে ওরা তোমার সঙ্গে রুমে যাবে, আর মাঝখানে যদি ব্রোকার বা পুলিশরা আসে ওদের সঙ্গে ফ্রিতেই শুতে হবে, কিছু করার নেই। এইসব শিখিয়ে দিয়ে কবিতা চলে যায়। অতঃপর লরি আসে, নীলা টর্চ লাইট দেখায়, নীলা আঙুল দিয়ে 300 টাকা বলে, ড্রাইভার বলে না হবে না, তখন নীলা 200 টাকা দেখায়। তখন ড্রাইভারের সঙ্গে নীলা রুমে আসে। তো লরির ড্রাইভারের সঙ্গে নীলা ঠিক সঙ্গ দিতে পারছিল না, কারণ নীলা তো স্বেচ্ছায় আসেনি, তার সেই ফিলিংসটাই আসছে না, সে শুধু টাকার জন্যই শুয়ে আছে। তো লোকটি আচমকা তাকে চড় মেরে বসে আর টাকা ছুঁড়ে মেরে বলে, লাশের মতো শুয়ে আছিস, এসব কাজে আসিস কেন যখন ইচ্ছাই নেই, বলেছে সেখান থেকে চলে যায়। তো সিন এইবারে বর্তমানে আসে আর দেখতে পাই নীলা কাঁদছে। বালাম বলে, বুঝছি তোমার কষ্টটা, তোমার স্বামীর কাছে চলো। তো নীলা বালামকে তার স্বামীর কাছে নিয়ে আসে। তো নীলা শিমুলের সঙ্গে বালামের পরিচয় করিয়ে দেয়। তো বালাম শিমুলের অবস্থা দেখে বলে, আমার একজন ভালো পরিচিত ডাক্তার আছে, উনি তোমার স্বামীর অপারেশন করিয়ে দেবে, কালকে চলে যেও। তো পরের দিন নীলা হসপিটালে আসে। তো হসপিটালের ম্যানেজার বলে, হ্যাঁ এসো এসো, বালামের সঙ্গে কথা হয়েছে। তো নীলা সেখানে গিয়ে বসে। ম্যানেজার বলে, আরে কাছে এসে বসো, এবং সে বাজেভাবে নীলাকে স্পর্শ করছিল। তো ম্যানেজার বলে, তোমার স্বামীর চিকিৎসা বিনামূল্যে হয়ে যাবে, তার জন্য তো বিনামূল্যে তোমাকেও কিছু দিতে হবে না। মানে আমি কি বলছি বুঝতেই তো পারছো। নীলা তো এর মতলব বুঝে যায়, সেও এতে সায় দেয়, কারণ সে তার স্বামীকে বাঁচানোর জন্যই তো এই কাজই করছে, আর একবার না হয় ইজ্জত যাবে, আর যার ফলে তার স্বামী তো বাঁচবে। তো পরের দিন শিমুলকে ওটিতে নিয়ে যাওয়া হয়, আর এইদিকে ম্যানেজার নীলাকে তার রুমে নিয়ে আসে, এবং দুই দিকেই অপারেশন হয়। তো অপারেশন শেষ হলে কিছুক্ষণ পরে বালাম শিমুলের সঙ্গে দেখা করতে আসে। তো বালাম শিমুলের সঙ্গে কথাবার্তা বলে, নীলাও ছিল সেখানে। তো শিমুল এখন অনেকটাই সুস্থ। তো বালাম আর নীলা এইবারে হসপিটাল থেকে বেরিয়ে আসে। তো বালাম নীলাকে বলে, যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই বলো, আর কোনো টাকা পয়সা লাগবে এখন। নীলা বলে, না না, আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসা দিতে পারলাম না। বালাম বলে, কোনো ব্যাপার না, বন্ধুত্ব তো আছে, আর আপনার কাছে আমি ক্ষমা চাইছি, আপনি বিবাহিত আমি জানতাম না, যাই হোক বাদ দেন। নীলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভগবানের লিখনের ঊর্ধ্বে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। তো এরপর থেকে নীলা শিমুলের ভালোভাবেই দেখাশোনা করতে থাকে। তো এর মধ্য দিয়েই মাসখানিক কেটে যায়। এখন শিমুল পুরোপুরি সুস্থ। তো এমনই একদিন তারা বাজারে ছিল, আর এমন সময় সেখানে দুটি লোক আসে, যারা আর কি ওই দিদির ওখানে কাজ করে। তারা নীলাকে দেখে বলে, কি রে নীলা, তোকে তো আর দেখাই যায় না, একটা বড় পার্টি আছে, 2000 দেবে বলেছে। নীলা বলে, আমি ওইসব ছেড়ে দিয়েছি, আমি আর যাবো না। তো শিমুল কথকটা বুঝতে পারে এবং সে রাগ করে সেখান থেকে চলে যায়। তো নীলা তাকে কিছুটা মানিয়ে নেয় এবং তারা একটা হোটেলে আসে। তো তারা সবে খেতে যাবে, আর সেখানে একটা লোক চলে আসে, আর সে নীলাকে বলে, কি রে নীলা, তুই এখানে, আর পাশে আবার কাকে জুটিয়েছিস? শোন, আজকে আমার বউ বাচ্চাকে বাপের বাড়িতে দিয়ে আসছি, রাতে ফাঁকা আছে, চলে আস, যা রেট চাইবি দিয়ে দেবো, কোনো ব্যাপার না। তো শিমুল খাবার রেখে উঠে আসে এবং তার চোখে আমরা জল দেখতে পাই। স্বাভাবিক, একটা পুরুষের পক্ষে তার স্ত্রীর এই রকম কার্যকলাপ সহ্য করা খুবই কঠিন, কিন্তু নীলাকেও তো দোষ দেওয়া যায় না, সে তো তাকে বাঁচানোর জন্যই এই খারাপ পথে তাকে নামতে হয়েছে। তো রাতের বেলা শিমুল এক সাইডে বসে কাঁদছে, তার ভিতরটা সত্যিই ফেটে যাচ্ছে। সে পানীয় খেয়ে ব্যথাটা লাঘব করার ব্যর্থ চেষ্টা করছে আর কি। সে মনে করছে সে এতদিন অসুস্থ ছিল, তার সুযোগ নিয়ে নীলা এইসব করেনি। তো যাই হোক, পরের দিন তারা গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয়, কারণ এই গ্রামে নীলাকে কম বেশি সবাই চিনে গেছে, অন্য কোথাও গেলে তারা স্বাধীনভাবে বাঁচতে পারবে এই আশায়। তো তারা বাসে করে যাচ্ছিল, কিন্তু বিধি বাম হয়ে দাঁড়ায়। বাসের মধ্যেও নীলার এক কাস্টমার ওঠে, ওই যে নীলা যার কাছে প্রথম গিয়েছিল সেই লোকটি। এবং লোকটি নীলাকে বলতে থাকে, কি রে, তোকে আর দেখতেই পাই না, আর একদিন যাস, আমি তো তোর প্রথম কাস্টমার, আমাকে ভুলে গেলি? সত্যি তুই একটা জিনিস ছিলিস, পুরো মজা পেয়েছিলাম। এইসব আরো বাজে মন্তব্য করতে থাকে। শিমুল আর সহ্য করতে পারে না, লোকটিকে একটা বাড়ি মেরে বাস থেকে সে নেমে যায়। তো নীলাও তার পিছু পিছু নেমে আসে। নীলা বলে, দাঁড়াও, আমার কথাটা একবার শোনো। শিমুল বলে, তোর কথা আর কি শুনবো, তোর সঙ্গে থাকলে এখন লোকে আমাকে দালাল বলবে, যে 10 জনের সঙ্গে সই সে কখন স্ত্রী হতে পারে না। নীলা বলে, তুমি আমার দিকটা একবার বোঝো, আমি তো তোমাকে বাঁচানোর জন্যই এইসব করেছি, তাছাড়া আমার কাছে তো কোনো উপায়ই ছিল না। শিমুল বলে, চুপ কর, তুই এক, তোর সঙ্গে আমি আর সংসার করতে পারবো না, ঠিক নেই যে কত পুরুষের সঙ্গে তুই শুয়েছিস। আরো গালিগালাজ করতে করতে শিমুল সেখান থেকে চলে যায়। আর এইদিকে নীলা শিমুলের ওই কটু কথা আর সহ্য করতে পারে না, সে মাথা ঘুরে ওখানেই পড়ে যায়। শিমুল পিছন ঘুরে একবারও তাকায় না, সে চলে যায়।
তো এরপরে নীলা তার বাড়িতে ফিরে আসে, কিন্তু শিমুল বাড়িতে ফেরে না। নীলা নাওয়া খাওয়া ভুলে বাড়িতেই পড়ে থাকে ওইভাবে। তো একদিন কবিতা আসে, ওঠ খেয়ে নে। আর এইভাবে কতদিন পড়ে থাকবি? এই যুগটাই এইরকম, যার জন্য তুই যত করবি তার কাছ থেকে বদনাম পেতেই হবে। আর শিমুল গ্রামেই আছে। এটা শুনে নীলার মুখে একটা পরিস্ফুটর হাসি ফোটে। তো নীলা এবারে শিমুলের কাছে চলে আসে। তো শিমুল নীলাকে গালিগালাজ করতে থাকে এবং তাকে বলে এখান থেকে চলে যেতে। কিন্তু নীলা শিমুলকে অনেক বোঝানোর চেষ্টা করে, ক্ষমাও চায়। নীলা বলে যা আমার হয়ে গেছে, চলো আমরা বাড়ি যাই। শিমুল বলে চুপ, নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে। নীলা বলে আমি যদি ওই কাজ না করতাম তুমি আজকে আমাকে এইসব কথাগুলো বলার জন্য বেঁচেও থাকতে না। আচ্ছা বাদ দাও ওসব, চলো বাড়ি চলো। বাড়ি গিয়ে যা বলার বলবে, রাস্তাঘাটে কথা না বলাই ভালো, চলো বাড়ি চলো। তো পিছন থেকে এক মধ্যবয়স্ক মহিলা বলে এই মেয়ে, তোকে যেতে বলা হচ্ছে, যাচ্ছিস না কেন? তোর কীর্তি সারা গ্রাম জানে, তুই যাবি না জুতো পেটা করবো। আরে এই মালতী বাইরে আয় তো, দেখ তোর সতীন এসেছে। নীলা বলে ছি, আপনি কে হন? আমাদের বিষয়ে আপনি কথা বলছেন কেন? তো মহিলাটি বলে শিমুল আমার জামাই হয়। নীলা শিমুলকে বলে কি, তুমি বিয়ে করে নিয়েছো? শিমুল বলে হ্যাঁ করেছি, তুই কি করবি? এবার ঘর থেকে শিমুলের দ্বিতীয় স্ত্রী বেরিয়ে আসে এবং নীলার সঙ্গে মুখ বলাবলি করতে থাকে। নীলার আগের মাথায় মালতীকে একটা চড় মেরে বসে। তখন শিমুল বলে তুই আমার স্ত্রীকে মারলি বলে সেও নীলাকে ধরে মারতে থাকে এবং নীলাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো নীলা অনেক কষ্ট পায়, সে জীবন আর রাখতে চায় না, সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। ওই জন্য সে গ্রামের এক সাইডে একটা পুরানো কুয়ার কাছে আসে। সে সেখানে লাফ দিতে যাবে, এমন সময় পাশ থেকে কিছু কথাবার্তার আওয়াজ শুনতে পায়। তো নীলা পাশে একটা ঘর দেখতে পায় এবং সেখান থেকে কথাগুলো আসছে। তো নীলা সেখানে আস্তে আস্তে যায়। তো কামাল শিমুলকে বলে আমি তো তোর জন্য নীলাকে ঠিক করেছিলাম, ভাবলাম আমি একটু ভোগ করব, কিন্তু ও তো এখন পতিতা হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে আমাদের গ্রামেরও বদনাম করেছে। শিমুল তুই ওকে মেরে ফেল। আর শিমুলও এতে সাই দেয়। আর এই সব কথা নীলা পাশ থেকে সব শুনতে পায়। নীলা এতে আরো খুব রেগে যায় যে এরা দুজন আবার এক হয়ে গেছে, মাঝখান দিয়ে আমিই খারাপ, যার জন্য আমি নিজের ইজ্জত পর্যন্ত বিলিয়ে দিলাম, আর সে আজকে আমাকেই মারতে চায়। এতে নীলা খুব রেগে যায় এবং সে বাজারে এসে একটা ছুরি কেনে, যে সিনটা আমরা প্রথমেই দেখছিলাম। তো এরপরে নীলা শিমুলের বাড়ি যায় এবং খাটের নিচে লুকিয়ে পড়ে। আর এরা দুজন খাটের ওপরে ওই কাজই করছিল। আর নীলা খাটের তলা দিয়ে ছুরিটি চালিয়ে দেয় এবং শিমুলের বুকে এফোর ওপর হয়ে যায়। এবং তারপরে নীলা বেরিয়ে আসে। আর নীলার এইরকম প্রতিমুক্তি দেখে শিমুলের দ্বিতীয় স্ত্রী ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালিয়ে যায়। নীলা বলে তোমার জন্য আমি সব ত্যাগ করেছি, নিজের ইজ্জত পর্যন্ত, কিন্তু তুমি তার দাম দিতে পারলে না, তোমার জন্য এটাই সঠিক বিচার। এবং এরপরে নীলা কামালের বাড়িতে আসে এবং নীলা কামালের সামনে অন্য রকম অঙ্গভঙ্গিমা করতে থাকে। নীলা বলে তুমি আমাকে ভোগ করতে চেয়েছিলে না, এসো, আজকে আমি স্বেচ্ছায় এসেছি। তো কামাল প্রথমে বুঝে উঠতে পারে না ব্যাপারটা কি ঘটছে, কিন্তু একটা নারীর চোখের কাছে সবাই অসহায়। তো কামাল দিক বেদিক শূন্য হয়ে নীলাকে গিয়ে জড়িয়ে ধরে এবং কামাল জড়িয়ে ধরতেই নীলা তার পিছন থেকে ছুরিটি বার করে কামালের বুকে চালিয়ে দেয় এবং কামাল ওখানেই মারা যায়। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। আসলে মানুষ না বড় স্বার্থপর। মানুষ সবসময় মানুষের ওপরটা দেখে, তার মুখোশটা দেখে। ভালোবাসা তো হৃদয়ে থাকে। আর এখনকার যুগে ওসব দেখার মতো কারো সময় নেই। ওপরের মুখোশটা সুন্দর হলেই হবে, তার জন্য যদি পরবর্তীতে ভুগতেও হয় তাও স্বীকার করে নেবে। তো যাই হোক, রবি ঠাকুরের 2 বিঘা জমি কবিতার দুটো লাইন দিয়েই শেষ করি। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোরে ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।